নমস্কার, বাংলা স্পেয়ারে আপনাদের স্বাগত জানাচ্ছি। রোজকার মতো আজ আমি একাধিক এপিসোড করতে পারছি না। তার একটা কারণ শারীরিক। কালকে রাত্রি থেকেই হঠাৎ আমার জ্বর এসেছে এবং কিঞ্চিত কাবু হয়ে পড়েছি। ভেবেছিলাম আজকে ফ্রেঞ্চ লিভই নেব, কিন্তু আমাদের একটি বাংলা চ্যানেলে 2 ঘন্টা ধরে এমন একটা প্রমোদানুষ্ঠান দেখলাম যে আবার আপনাদের কাছে ফিরে এসে 2-4টে কথা বলার লোভ সংবরণ করতে পারলাম না। আপনারা সকলেই একটা জগৎ বিখ্যাত উক্তির সঙ্গে পরিচিত আছেন। সেই উক্তিটি হলো, ওয়ার্কার্স অফ দ্য ওয়ার্ল্ড ইউনাইট। কে বলেছিলেন, কেন বলেছিলেন, কোথায় লেখা আছে বাঙালিকে আমার সেটা মনে করিয়ে দেওয়ার দরকার নেই। আজকে যে বিনোদন অনুষ্ঠানের কথা আমি বললাম, সেই বিনোদন অনুষ্ঠানটি দেখে আমার ওই একই ধরনের শিরোনাম একটা মনে পড়ল, যে বিশ্বের চামচা এক হও। অর্থাৎ এমন একটা সময় যখন নানা কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি খুব ধাক্কা খেয়েছে। শহরের মানুষ আরজি করের আন্দোলনের মধ্যে দিয়ে তাকে বুঝিয়ে দিয়েছে জনগণের আসল শক্তিটা কোথায়। ঘরের ভিতরে অশান্তি লেগেছে, বাজারে জোর গুজব অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি তৃণমূল কংগ্রেস ছেড়ে নতুন দল গঠন করতে পারেন। সব দিক থেকে হঠাৎ করে বাংলার মুখ্যমন্ত্রী একটা অভিমন্যু দশার মধ্যে পড়েছেন। সুতরাং বোধহয় তিনি মনে করেছেন যে তার একটা ইমেজ মেকওভারের প্রয়োজন। অর্থাৎ এখনো যে তিনি একই রকম জনপ্রিয়, এখনো যে তিনি যা বলবেন লোকে সেটা ওই প্রাচীন গ্রিসের ডেলফাই ও ওরাকেলের মতো সত্যি বলে মেনে নেবে, এমন একটা নজির স্থাপন করা খুব জরুরি। অন্যথায় আপনারা লক্ষ্য করে দেখবেন, মুখ্যমন্ত্রীরা সাধারণত ভোটের আগে বিবিধ চ্যানেলকে সাক্ষাৎকার দিতে রাজি থাকেন। অন্য সময় তারা প্রেস কনফারেন্সে কি বললেন বা পথ চলতি কি বললেন সে কথা বলছি না, কিন্তু সাজিয়ে গুছিয়ে একটা তাকে ঘিরে অনুষ্ঠান সাধারণত ভোট না এলে আমরা দেখতে পাই না। আর আজকে যে অনুষ্ঠানটি দেখলাম, আমার বহুদিনের মধ্যে দেখা সেরা বিনোদনের অনুষ্ঠানের মধ্যে আমি এটাকে রাখবই রাখব। দেখুন, যে চ্যানেলে এই অনুষ্ঠানটি হয়েছে আমি তার নাম করছি না, যিনি সঞ্চালনা করেছেন তার নামও করছি না, কারণ আমি জানি আমি যে অনুষ্ঠানটির কথা বলতে চাইছি তার কথা আপনারা সকলেই হয় জেনে গেছেন এবং আমার মতো 2 ঘন্টা, সোয়া 2 ঘন্টা ধরে হয়তো আপনারাও উপভোগ করেছেন। কিন্তু এই একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে কলকাতা শহরে যত হোর্ডিং টাঙানো হয়েছিল
সাধারণ হিসেব অনুযায়ী সেটা কয়েক কোটি টাকার ব্যয় না করলে সম্ভব হয় না। অতএব যেটা পরিষ্কার হয়ে গেছে সেটা হলো এই যে মুখ্যমন্ত্রীকে একটা আসনে বসিয়ে তার সামনে কলকাতার যত ক্ষেত্রের যত রকম স্থাবক আছে তাদের এক জায়গায় করে এবং একজন পুরাতন ভৃত্যকে সঞ্চালনার দায়িত্ব দিয়ে এমন একটা অনুষ্ঠান খাড়া করা যাতে কিঞ্চিত হলেও ভাবমূর্তি কিছুটা উদ্ধার হয়। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলা মানেই আপনি তাতে প্রচুর খোরাকের সন্ধান পাবেন। যেমন আজকে তার মুখে বলতে শোনা গেল যে সতীদাহ প্রথা নাকি এই বেঙ্গল অ্যাসেম্বলিতে প্রথম রামমোহন রায় এর প্রতিবাদ করার পরে বেঙ্গল অ্যাসেম্বলিতে এটা অ্যাপ্রুভড হয়েছিল। আমি সামান্য ইতিহাস পড়েছি, যতদূর জানি এই ঘটনাটা ঘটেছিল 1829 সালে। তখন পশ্চিমবঙ্গে কোনো অ্যাসেম্বলি, আইনসভা, বিধানসভা এইসবের কোনো বালাই ছিল না। আর বললেন তারপরে নাকি সর্বভারতীয় স্তরে সতীদাহ প্রথা রদ হয়েছিল রাজীব গান্ধীর আমলে। মানে 1829 থেকে 1985 সাল পর্যন্ত ভারতবাসীকে অপেক্ষা করতে হয়েছিল গোটা দেশ জুড়ে সতীদাহ প্রথা রদ করার জন্য। এইরকম মণিমাণিক্য তার কথায় অনেক থাকে এবং যেহেতু তিনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, অতএব কিছু লোক সব সময় জুটে যাবে যারা হাত কচলিয়ে হোক, গলা মডুলেট করে হোক, যতভাবে সম্ভব তার ভজনা করবেন। এবং আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী এমন একজন মানুষ যিনি এই ভজনা খুব পছন্দ করেন। অবশ্য সব রাজনৈতিক নেতাই কম বেশি করেন। প্রশংসা শুনতে কার খারাপ লাগে বলুন তো? সংসারে এমন কোনো লোক আছে যার প্রশংসা শুনতে খারাপ লাগে? সুতরাং এইগুলোকে আমি কোনো ইস্যু করছি না। আমি খালি ভেবে অবাক হচ্ছি যে 2 ঘন্টা ধরে মুখ্যমন্ত্রীকে কেন্দ্র করে একটা অনুষ্ঠান হয়ে গেল, তাতে কেউ এমন একটা প্রশ্নও করল না যাতে 5 সেকেন্ডের জন্য মুখ্যমন্ত্রীর কোনো অস্বস্তি হয়। যে কোনো জিনিস যখন এইভাবে একটা প্রপারলি কোরিওগ্রাফড হয়ে মানুষের সামনে উপস্থিত করা হয়, আমার নিজের ধারণা সেটা কাউন্টার প্রোডাক্টিভ হতে বাধ্য। অর্থাৎ যে প্রত্যাশা নিয়ে একজন দর্শক মুখ্যমন্ত্রীর সঙ্গে কলকাতার হুজ হুর একটা বড় অংশের বাক্যালাপ শুনছেন, কিংবা সেই টেলিভিশনের সঞ্চালকের প্রশ্ন শুনছেন, তারা নিশ্চয়ই প্রত্যাশা করবেন যে এমন কিছু তথ্য তারা জানবেন, এমন কিছু মন্তব্য তারা শুনবেন যেটা শুনে তাদের একটু শরীরটা চনমন করে উঠবে। সেসবের কোনো ধারে কাজ দিয়েই এই অনুষ্ঠানটি গেল না।
এখন আপনি প্রশ্ন করতে পারেন যে যাওয়ার তো কথাও ছিল না, কেননা 2024 সালের জয়ের পরে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথম সাক্ষাৎকার বলে ঐতিহাসিক সাক্ষাৎকার শুধু বোধহয় লেখা হয়নি, যে ঘটনাটা একেবারে শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত বিজ্ঞাপিত হলো, তার শেষে আমারকে সামান্য হলেও নাড়া দিয়েছে মাত্র একটি প্রশ্ন, সেটাও আমাদের একজন অনুজ সহকর্মী একেবারে শেষের দিকে মমতাকে জিজ্ঞেস করেছিলেন। তিনি বললেন যে আপনি তো যাদের সঙ্গে রাজনীতি করে মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছেন, আজকে আপনার রাজনীতির কেরিয়ারের 40 বছর সমাপ্ত হলো, মানে পার্লামেন্টারি লাইফের। ধরুন কংগ্রেসে প্রিয়রঞ্জন দাস মুন্সি, সুব্রত মুখোপাধ্যায় কিংবা প্রণব মুখোপাধ্যায়, সিপিএমে তাবড় তাবড় নেতা, এদের সঙ্গে রাজনীতি করে আপনি মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছেন। আজকে যাদের সঙ্গে আপনি রাজনীতি করেন তাদের মধ্যে কি আপনি নিজে খুব স্বচ্ছন্দ বোধ করেন? প্রশ্নটা ইন্টারেস্টিং। মমতা বন্দ্যোপাধ্যায় একটা পলিটিক্যালি ইনকারেক্ট প্রশ্নের জবাব পলিটিক্যালি কারেক্টই দিলেন। বললেন, দেখুন, একটা ধর্মনিরপেক্ষ দেশের মানুষ হিসেবে আমরা ধর্মনিরপেক্ষতার রাজনীতিটাকেই প্রাধান্য দিয়েছি, কিন্তু ইদানিং সাম্প্রদায়িকতার গন্ধটা রাজনীতিতে বড্ড উগ্র হয়ে দাঁড়িয়েছে। এই একটি প্রশ্ন এবং তার বুদ্ধিদীপ্ত উত্তর ছাড়া আমার কাছে এই 2 ঘন্টার বিনোদন অনুষ্ঠান থেকে টেক অ্যাওয়ে বলতে আমি আর কোনো কিছুই খুঁজে পাইনি। এবং স্থাবকতা করতে গিয়ে, যাকে আমরা একটু খারাপ বাংলায় চামচাগিরি বলি, এমন সব কথা তার সম্পর্কে বলা হচ্ছে, যারা বলছেন তারা শিক্ষিত, প্রতিষ্ঠিত, যে যার জায়গায় খুব নামি দামি মানুষ হিসেবে পরিচিত, অথচ অক্লেশে তারা যা সত্য নয় সেটাকে সত্য বলে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। এবং সবাই শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন একটা অবয়ব আঁকার চেষ্টা করলেন যে তার মতো ত্যাগ ও তিতিক্ষা রাজনীতিতে বিরল, মহিলাদের জন্য তিনি যা করেছেন বা করে চলেছেন, ভারতবর্ষের দ্বিতীয় কোনো সরকার তার ধারে কাছে আসতে পারে না। 3 নম্বর, তিনি এতটাই ওয়ার্কোহলিক যে তাকে দেখলে নাকি যে তার সংস্পর্শে আসে তারই কিছু করে দেখাতে উদ্বুদ্ধ হতে হয়। আর যে টলিগঞ্জে পরিচালকদের সঙ্গে এই তৃণমূল পরিচালিত ফেডারেশনের জোর টক্কর চলছে, সেই টলিগঞ্জের প্রতিনিধি হিসেবে একজন বেশ জনপ্রিয় শিল্পী বললেন যে, দিদি, আপনি আসার আগে টালিগঞ্জের এই টেলিফিল্ম এবং এমনকি টেকনিশিয়ানসদের সরকারি স্বীকৃতি দেওয়ার কথা এভাবে কেউ ভাবেনি।
ভাবেনি যে সেটা যে রাজ্যের পক্ষে কত মঙ্গলের বিষয় আমি তার মধ্যে যাচ্ছি না। এবং তারপরে জানতে চাইলেন যে প্রতি রাতে এত কাজ করার পর তিনি সিরিয়াল দেখার সময় পান কি করে, এবং সিরিয়াল দেখতে গিয়ে দুজনের অন্তত নাম তিনি জানতে চান যাদের অভিনয় তার ভালো লাগে, এবং দুটি সিরিয়ালের নাম জানতে চান। দেখুন, দুটো সিরিয়াল বা দুজন নায়ক নায়িকার নাম বলে বাকিদের চক্ষুশূল হওয়ার মতো বোকা মমতা বন্দ্যোপাধ্যায় নন। তবু প্রশ্নটা যিনি করেছিলেন তার প্রশ্নে এতটাই সন্তুষ্ট হলেন মমতা যে তাকেই সেরা অভিনেতা বলে খোলা হাটে স্বীকৃতি দিয়ে বসলেন। আর তার সঙ্গে কোনো একজন কো অ্যাক্ট্রেস, যার নাম আমি শুনিনি বলে আমার খুব একটা দুঃখ আছে তাও না, তাকে সেরা নায়িকার পদে ভূষিত করলেন। দেখুন, একটা কথায় এই সভায় বারবার বলা হলো যে লক্ষ্মীর ভাণ্ডার আসার আগে ভারতবর্ষের কোনো রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী কখনো নাকি মহিলাদের ক্ষমতায়নের জন্য এই রকম ঐতিহাসিক এবং বৈপ্লবিক পদক্ষেপ নেননি। প্রশ্নটা যেহেতু সাংবাদিক করছেন, সঞ্চালক করছেন এবং বলছেন আপনি করার পরেই প্রায় সব রাজ্য লাইন দিয়ে একই কাজ করছে, যেখানেই ভোট হচ্ছে সেখানেই তাদের ভার্সন অফ লক্ষ্মীর ভাণ্ডার অর্থাৎ মহিলাদের হাতে কিছু অতিরিক্ত অর্থ তুলে দেওয়ার যে সরকারি নীতি, গোটা ভারতবর্ষের পথপ্রদর্শক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম এক্ষেত্রে উচ্চারিত হওয়া উচিত। আমার জানতে ইচ্ছে করে যারা এই ধরনের মন্তব্য করেন তারা কি ভারতবর্ষের বিবিধ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের জনকল্যাণমূলক প্রকল্প হাতে নেওয়ার অনেক আগে দক্ষিণ ভারতে এমজি রামচন্দ্রন, জয়ললিতা, এনটি রামারাও, তাঁরা গরিব গুরবদের জন্য, মহিলাদের ক্ষমতায়নের জন্য, বাচ্চাদের স্কুল কলেজে সাহায্য করার জন্য যা যা করে গেছেন, একজন তামিল ওখানে উপস্থিত থাকলে তো বলতেন যে দিদি আপনি তো আমরা 10 বছর আগে যা করেছি আপনি 10 বছর পরে সেটা ফলো করছেন। কিন্তু হয় এখানে যারা বসেছিলেন তাদের কারুর এই তথ্যগুলো জানা নেই, নতুবা জানা থাকলেও এই সব প্রশ্ন করলে সভা পণ্ড হয়ে যেতে পারে। কেননা যে কোনো ব্যাঁকাতাড়া প্রশ্ন কেউ করলে মমতা বন্দ্যোপাধ্যায় যে ল্যাপেলটা খুলে সেই অনুষ্ঠান ছেড়ে চলে যান, এইরকম দৃষ্টান্তও তো বাঙালি দেখেছে। অবশ্য সেই সঞ্চালকের পরে ভাগ্যের শিকে ছিঁড়েছে, তিনি রাজ্যসভার সাংসদ হয়েছেন এবং আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আজকের সঞ্চালক ও আগামী দিনে অবশ্যই দিদির প্রার্থী হিসেবে রাজ্যসভায় যাবেন। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি 97টা প্রজেক্ট, জনকল্যাণমূলক প্রজেক্ট তার সরকার নাকি গ্রহণ করেছে এবং রূপায়ণ করেছে। আমি গুণে দেখিনি, ফলে বলতে পারবো না। উনি যদি বলতেন 197 তাহলে সেটাকেই মেনে নিতে হতো। এবং
এই যে কাজটা করতে গিয়ে তাকে যে বিপুল পরিমাণ ঋণ নিতে হচ্ছে সে কথাও তিনি স্বীকার করলেন, করে বললেন যে এই 13 বছর যে আমি রাজত্ব করছি আমাকে শুধু 6 লক্ষ কোটি টাকা ঋণ শোধ করতে ব্যয় করতে হয়েছে। একজনও জিজ্ঞেস করলেন না যে 34 বছর ধরে বামফ্রন্ট ক্ষমতায় থাকার পরে যত টাকা ঋণ রেখে গিয়েছিল আপনি 13 বছরে তার 3 গুণ ঋণ নিলেন কেন, কিভাবে? আর নিলেন যদি শোধই বা করবেন কিভাবে? কেননা রাজস্ব খাতে আপনাদের আয় বৃদ্ধির তো কোনো স্কোপ আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি না। কেননা এই রাজ্য সরকার অনেক কিছুতে বিশ্বাস করে না, তার মধ্যে একটা ভাইটাল বিষয় হলো মানুষের অনেক জিনিসের উপর ভারতবর্ষের বাকি সমস্ত রাজ্য সরকার কেউ কম কেউ বেশি ট্যাক্স বসালেও আমাদের মা অন্নপূর্ণার পশ্চিমবঙ্গে সে কাজ করার কোনো জো নেই। আমার আয়ের রাস্তা দিনকে দিন সংকীর্ণ হচ্ছে, আর ব্যয়ের বাহুল্য গরিবের ক্ষয়রাতির নামে দিনকে দিন বেড়েই চলেছে। এটা কি ধরনের গুড গভর্নেন্স কিংবা একটা গ্রাহ্য হিসেবে, ব্যবস্থা হিসেবে মানুষ নেবে, এই প্রশ্নটা যেটা সবচেয়ে জরুরি প্রশ্ন কেউ করলেন না। ফিনান্স কমিশনের সাথে কি কথা হয়েছে, ফিনান্স কমিশন তার সঙ্গে কথা বলে এত চমৎকৃত হয়েছেন যে তারা বলছেন যে ভূভারতে এরকম মুখ্যমন্ত্রী আমরা নাকি আর দেখিনি। ভালো কথা, সঞ্চালক যখন বলছে তখন মেনে নিতে হবে। হয়তো এয়ারপোর্টে যাওয়ার পথে তার অফিসে এসে ফিনান্স কমিশনের সদস্যরা বলে গেছেন, আমরা জানি না। কিন্তু তিনি মুখ্যমন্ত্রী যেসব জবাব দিলেন যে এটা কনফিডেন্সিয়াল বৈঠক বলেও বললেন যে এখন তো ওই ডিভিসি পুলের করের 41% রাজ্যগুলোকে দিতে হয়, সেটাকে বাড়িয়ে 50% করা হোক, এটাই আমাদের দাবি। আর দ্বিতীয় দাবি, এই যে সেন্টার একতরফাভাবে বিভিন্ন সেন্ট্রালি স্পন্সার্ড স্কিম চালু করে দেয় রাজ্যগুলির সঙ্গে আগাম কোনো রকম পরামর্শ না করে, এটা ইমিডিয়েটলি বন্ধ হওয়া দরকার। তার কারণ কাগজে কলমে এইগুলো সেন্ট্রালি স্পন্সার্ড স্কিম হলেও এই প্রত্যেকটা স্কিমের জন্য রাজ্য সরকারকেও 40 থেকে 50% টাকা দিতে হয়। সুতরাং কেন্দ্রের একটা দায় থেকে যায় যে তারা তো প্রকল্প ঘোষণা করে দিয়েই তাদের দায়িত্ব সারলেন, কিন্তু রাজ্যগুলোর এই ব্যয়ভার বহন করার ক্ষমতা আছে কিনা সেটা তো তারা যাচাই করলেন না। দিস ইজ এ ভেরি ভ্যালিড আনসার, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু যেটা মূল কথা, পশ্চিমবঙ্গের অর্থনৈতিক সমস্যার একদিকে যেমন ঋণের বোঝা বাড়তে 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 কাঞ্চনজঙ্ঘা ছাড়িয়ে আর কিছুদিন পরে এভারেস্টে পৌঁছে যাবে, অন্যদিকে তেমনি শিল্পে খরা, কমপ্লিট আনএমপ্লয়মেন্ট, এইসব ধারে কাজ দিয়ে সঞ্চালক গেলেন না। সেখানে উপস্থিত তাবড় তাবড় লোকেদের কেউ
মুখ্যমন্ত্রীকে এই রেলিভেন্ট প্রশ্নগুলো করার সাহস দেখালেন না। আর আরজি করের আন্দোলন সম্পর্কে মুখ্যমন্ত্রী যা বললেন সেটা শুনে আমি যারপরনাই বিস্মিত এবং বেদনাহত হয়েছি। আরজি করের আন্দোলনকারী ছেলেপিলেরা, তাদের সমস্ত সঙ্গী সাথীরা এবং কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গের নাগরিক সমাজ কি তিনি ভার্চুয়ালি অপমান করলেন এ কথা বলে, ইট ওয়াজ টোটালি এ প্লান্টেড মুভমেন্ট। আমি জানি না প্লান্টেড মুভমেন্ট বলতে তিনি কি বোঝাতে চাইছেন, কেননা মমতা বন্দ্যোপাধ্যায়ের ইংরেজির তর্জমা করার মতো ক্ষমতা তো আমার নেই। প্লান্টেড বাই হুম? এবং তিনি বললেন এটা হচ্ছে আপাদমস্তক একটা রাজনৈতিক আন্দোলন, led by political party, fed by political party, etc., etc., etc. এবং যে কথাটাই রাজ্য সরকার অনেকদিন ধরে বলছে সেটা হচ্ছে, একদিকে কর্মবিরতি করার সময় সরকারি ডাক্তাররা নাকি সরকারি কাজে ফাঁকি দিয়ে বেসরকারি সব হাসপাতালে গিয়ে চিকিৎসা করেছেন এবং সেই জন্য অতিরিক্ত স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহৃত হয়েছে এবং তার জন্য রাজ্য সরকারকে 1000 কোটি টাকা বেশি গুণাগার দিতে হয়েছে। এইরকম একটি দায়িত্বজ্ঞানহীন মন্তব্য ডাক্তারদের সম্পর্কে করা রাজ্যের একজন স্বাস্থ্যমন্ত্রীর পক্ষে কতটা স্বাস্থ্যকর সেটা আপনারাই ভেবে দেখুন। প্রথম কথা, জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি করেছেন, সুতরাং তাদের বেসরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা করার কোনো